সুধীর দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আজকে আমি মাল্টিমিটার সম্পর্কে বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাল্টিমিটার রয়েছে, অ্যানালগ মাল্টিমিটার এবং ডিজিটাল মাল্টিমিটার। সাধারণত মাল্টিমিটার দুই ধরনের হয়ে থাকে, অ্যানালগ এবং ডিজিটাল। অ্যানালগ মাল্টিমিটারে এভাবে ডিসপ্লে থাকে এবং ডিসপ্লেতে এখানে বিভিন্ন রিডিং যে ভাগ করা থাকে, এখানে কোনো ডিজিট থাকে না। এবং ডিজিটাল মাল্টিমিটারে এখানে বিভিন্ন ডিজিট থাকে, অর্থাৎ এখান থেকে আমরা সরাসরি ইউনিট এবং রিডিং পেয়ে থাকি। কিন্তু অ্যানালগ মাল্টিমিটারে আমাদেরকে রিডিংগুলো হিসেব করে এখান থেকে বের করে নিতে হয়। এছাড়া আরও এক ধরনের মাল্টিমিটার ব্যবহার করা হয়, সেটা হলো হ্যান্ডহেল্ড টাইপ। এটা সাধারণ কাজে এগুলো ব্যবহার করা হয় না, অনেক পরীক্ষামূলক বা গবেষণার কাজে এই ধরনের মাল্টিমিটারগুলো ব্যবহার করা হয়ে থাকে। ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স আইটেমের বিভিন্ন রিপেয়ারিং বা বিভিন্ন যে টেস্ট করা হয় অথবা এগুলো যে মেইনটেন্যান্স কাজগুলো, সাধারণত এসবের ক্ষেত্রে ডিজিটাল এবং অ্যানালগ এই দুই ধরনের মাল্টিমিটারই বেশি ব্যবহার করা হয়ে থাকে। এখানে দুই ধরনের মাল্টিমিটারের মধ্যে যে অ্যানালগ এবং ডিজিটাল টাইপ, প্রথমে আমি অ্যানালগ মাল্টিমিটার সম্পর্কে একটু ধারণা দেই। এটি অ্যানালগ মাল্টিমিটার। এখানে যে বিভিন্ন সিলেক্টর সুইচ রয়েছে, এই সিলেক্টর সুইচের মাধ্যমে আমরা আমাদের যেটা প্রয়োজন, রেজিস্ট্যান্স, ভোল্টেজ, এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, অ্যাম্পিয়ার, এগুলো মেজার করতে পারি। এছাড়া ডায়োড টেস্ট করা এবং ক্যাপাসিট্যান্স ও ইন্ডাকট্যান্স মেজার করা, এবং এমনকি যে এই নবের মাধ্যমে আমরা ট্রানজিস্টরও চেক করতে পারি। আর আমাদের এখানে মিটার অ্যাডজাস্টমেন্টের জন্য দুটি নব রয়েছে। এইখানে এটা একটি জিরো অ্যাডজাস্টমেন্ট নব এবং এটাকে বলে পয়েন্টার এবং জিরো অ্যাডজাস্টমেন্ট। আমরা প্রথমে এটা যে ম্যাক্সিমাম যে পয়েন্টটা আছে এটা ঠিক আছে কিনা এটা আমরা চেক করতে পারি। এই নবটা ঘুরিয়ে, এটা ঘোরালে এখানে যে নবটা আছে এটা জিরোটা দেখতে পাচ্ছেন, এই জিরোটা ডিফ্লেকশন হচ্ছে। এখানে এই জিরোটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারি। তো মিটারটা ভালো আছে কিনা সেটা চেক করার জন্য আমরা এই দুইটি নব, যেমন একটা কমনটা সবসময় এই কালোটাতে থাকবে, সিওএম লেখা আছে, এবং আমরা যেহেতু ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স মাপবো সেহেতু এটা আমরা এখানে দিলাম। এছাড়া অ্যাম্পিয়ার মাপার জন্য এখানে আরও নব রয়েছে এবং বেশি ভোল্টেজ মাপার জন্য এখানে যেমন 2500 ভোল্ট এই নব দিয়ে আমরা মেজার করতে পারবো। এখানে প্রথমে আমরা যেমন 1 দ্যাট মিনস যে রিডিং আসবে রেজিস্ট্যান্স মাপার জন্য সেটা আমরা মেজার করার জন্য এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আমার এটা জিরো হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার জিরো হচ্ছে না। পরেরটাতে আমরা রেঞ্জ চেক করি, পরেরটাতেও হচ্ছে না। তার মানে এখানে আমাদের অনেকগুলোতে দেখছি যে আমরা কোনোভাবেই জিরো অ্যাডজাস্ট করতে পারছি না। ম্যাক্সিমাম যে হাই ভোল্টেজ এখানে আমার জিরো হচ্ছে, এটাতে যে ম্যাক্সিমাম যে আমি নেগেটিভ পজিটিভ শর্ট করে এটা জিরো করে নেব, কিন্তু জিরো এইটা হলো, কিন্তু যখন আমি এটা হলো 1K, অর্থাৎ যে রিডিং আসবে তাকে 1000 দিয়ে গুণ করতে হবে, অথবা 1 কিলো ওহমস মানে 1 কিলো ওহমস অথবা 1000 ওহমস। আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে এটা কিন্তু আর আমার এখান থেকে কম বেশি করে এটা অ্যাডজাস্ট করতে পারছি না। এখন আমাদের এটা যদি 10 মাল্টিপল করি তাহলে আরও আমি করতে পারছি না, অর্থাৎ এখানে রিডিং আমাদের সবসময় ভুল আসবে। এজন্য এখানে আমাদের কি সমস্যা হতে পারে, মিটারটা ঠিক নেই, অর্থাৎ মিটারের অ্যাকুরেসির উপরে ডিপেন্ড করবে আমরা যে এর যে বিভিন্ন ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স এগুলো মেজার করব, এগুলো ঠিক হবে কি না। তাহলে যেহেতু আমাদের এটা ঠিক হচ্ছে না, আমরা এই মিটারটার ব্যাটারিটা চেক করব। প্রথমে আমরা ব্যাটারিটা খুললাম। এখানে আমাদের পূর্বে ব্যাটারি রয়েছে, এটা আমরা খুলে ফেললাম। আমরা নতুন আরেকটি ব্যাটারি লাগাবো। এটা আমাদের নতুন ব্যাটারি। এবং ব্যাটারি লাগানোর সময় সবসময় আমাদের পোলারিটি দেখতে হবে। এখানে দুটো ব্যাটারি আছে এই মিটারটার জন্য। এখানে 9 ভোল্টের ব্যাটারি, এটা হলো 1.5 ভোল্টের ব্যাটারি, এটা সি টাইপ।
আমরা এখন এটা চেক করব। আমরা একে দিলাম, দেখতে পাচ্ছেন যে একে দেওয়ার সাথে সাথে নবটা আমার কিন্তু জিরোর দিকে আগাচ্ছে, তার মানে আমি এখন জিরো অ্যাডজাস্ট করতে পেরেছি। এরপর আমরা যখন 10 দিব, 10 দিলেও সেই ক্ষেত্রে আমার অ্যাডজাস্ট করে নিতে হবে। এভাবে আমি রেজিস্ট্যান্স মাপার ক্ষেত্রে যে পজিশনে দিব সেটাতে আমার প্রথমে মাপার আগে জিরো অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে আমার রিডিং মাপতে হবে মোর অ্যাকুরেসির জন্য। তা না হলে কিন্তু আমাদের, যেমন আমি এটাতে 100 মাল্টিপল এখানে সিলেক্ট করলাম, এটা যখন আমি একে দিব তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একে দিয়ে আমার কিন্তু এখানে দেখেন চেঞ্জ হয়ে গেছে, ইরর আসবে। এজন্য আমার এই যে লো ভ্যালু রেজিস্ট্যান্স মাপার ক্ষেত্রে তখন এটা আমার আবার জিরো অ্যাডজাস্ট করে নিতে হবে। এভাবে আমরা এই মিটারের সাহায্যে রেজিস্ট্যান্স, ভোল্টেজ, কারেন্ট, ডিসি ভোল্টেজ, যেমন এটার সাহায্যে আমরা এখন ব্যাটারি মাপতে পারি। এই যে ব্যাটারিটা আমরা খুললাম সেটা আমাদের ডিসি ভোল্টেজ। এটা আমাদের যেহেতু আমরা 10 দিলাম, 1.5 ভোল্ট, দেখে আমরা কত পাই। যেমন এটা হলো 1, আপনারা দেখতে পাচ্ছেন মিটারে এটা 1.2 এর মতো, 25 এরকম ভোল্টেজ আছে। আমাদের এই যে পুরোনো ব্যাটারিটা আমাদের নেগেটিভ পজিটিভ পোলারিটি ঠিক রেখে 1.287 ভোল্ট এখানে আছে। এটা আমরা মেজার করছি 1.286, তার মানে আমার থাকার কথা 1.5, যার কারণে ভোল্টেজ অ্যাকুরেট না থাকার কারণে এই মিটারটি কিন্তু ভুল রিডিং দিচ্ছিল। এখন কিন্তু এটা দিয়ে আমরা অ্যাকুরেট রিডিং পাবো। তো এখানে আমরা এই চিহ্নগুলোর মাধ্যমে অ্যাম্পিয়ার, ভোল্টেজ, ক্যাপাসিট্যান্স, রেজিস্ট্যান্স এগুলো মেজার করতে পারবো। এজন্য এই মিটারকে অনেক সময় অ্যাভোমিটারও বলা হয়ে থাকে। আর এটা হলো পয়েন্টার, এটা হলো জিরো অ্যাডজাস্টমেন্ট। এটা পয়েন্টার দিয়ে আমরা এই যে এখানে ম্যাক্সিমাম যে রিডিংটা এটা আছে এটা অ্যাডজাস্ট করে নিব, আর এটা দিয়ে আমরা জিরো অ্যাডজাস্ট করে নিব। আর এখানে আমরা এনপিএন বা পিএনপি ট্রানজিস্টর দিয়ে আমরা মেজার করতে পারবো। পেয়ে গেল মোটামুটি অ্যানালগ মাল্টিমিটার। আর এখানে এর যে ব্যাটারি কখন আমাদের চেঞ্জ করতে হবে, রিডিং ভুল দিলে আপনারা বুঝবেন যে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। এবার আমি ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে একটু বলি। এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে সবগুলো ডিজিটাল মাল্টিমিটার, এখানে সবগুলো মিটারই মোটামুটি ভালো আছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের যে মাল্টিমিটারগুলো আছে। এখানে আমরা এটা ক্লিপ অন মিটার বা ক্ল্যাম্প মিটারও বলা হয়। আমরা যদি একটা ডিভাইসে কারেন্ট ফ্লো হয় তাহলে সেই কেবলের মধ্যে দিয়ে আমরা যদি এইভাবে যদি কারেন্টের যায় তাহলে পজিটিভে আমরা যদি এইভাবে ধরি তাহলে এখানে আমরা কত কারেন্ট ফ্লো হবে সেটা দেখতে পাবো। এসি কারেন্ট, এটা হলো এসি ক্ল্যাম্প মিটার। এবং এটাতে হোল্ড বাটন আছে, এখানে এই যে হোল্ড বাটন, এটা দিলে যে রিডিংটা আসবে সেটা এখানে হোল্ড হয়ে থাকবে, অর্থাৎ চেঞ্জ হবে না। আমরা হয়তো কোনো জায়গায় একটা জায়গা এমন একটা পজিশনে আছে সেখানে হয়তো রিডিংটা দেখতে সমস্যা হচ্ছে, আমরা হাত এরকম বাঁকা করে দিয়ে অনেক দূরে দিয়ে এরকম দিয়ে মেজার করে আমি হোল্ড দিয়ে দিলাম, তাহলে পরবর্তী এদিকে নিয়ে এসে আমি রিডিংটা দেখতে পাবো। এটাই সুবিধা ক্ল্যাম্প মিটারে। আর এই মিটারটাতে একটা দেখতে পাচ্ছেন এনসিভি, নন কন্ট্যাক্ট ভোল্টেজ, অর্থাৎ এটা দিলে আমি যখন মিটারটা আমার কোনো কেবলের কোনো কারেন্টের লাইনের কাছাকাছি যাব, আমরা যেমন টেস্টার দিয়ে যখন ধরি, টেস্টার দিয়ে কোনো লাইনে ধরলে আমার সেখানে এই লাইটটা জ্বলে ওঠে টেস্টারের, কিন্তু এটা আমার সেই কেবলে ধরতে হবে না, কেবলের কাছাকাছি নিয়ে গেলেই এটা সাউন্ড হবে। এটা হলো সেই জন্য দিছে এখানে দেওয়া হয়েছে এনসিভি, নন কন্ট্যাক্ট ভোল্টেজ। এখন যাই হোক, আমরা অনেকগুলো মিটার দেখলাম। এটা আমরা একটা মিটার দিয়ে এখন যে ইকুইপমেন্টগুলো মেজার করা যায় সেগুলো আমরা দেখব। এই মিটারগুলো আমি সরিয়ে রাখছি। মিটার সম্পর্কে একটু ধারণা দেই। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে অনেকগুলো নব রয়েছে, এখানে ডিসপ্লে ইউনিট রয়েছে। এটা প্রথমে অফ, যখন আমার মিটারটা অফ থাকবে সেই পজিশনে। এবার আমি ভোল্টেজ, এখানে ভোল্টেজ আছে, এখানে হলো ভি দিয়ে এটা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, এবং এখানে HZ হার্টস দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এখানে একটা হলুদ চিহ্ন। আমি যদি শিফট দিয়ে এটা দেই তাহলে আমার
কত ভোল্টেজের ফ্রিকোয়েন্সি আছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এরপর দেওয়া আছে এখানে ডিসি ভোল্ট, এই যেখানে ডিসপ্লেতে আছে ডিসি এবং ভোল্টেজ। এখান থেকে আবার রেঞ্জ সিলেক্ট করা যায়। আমার যদি ভোল্টেজ দেখা যায় কম রেঞ্জের ব্যাটারি আমরা চেক করব, তাহলে আমার কম রেঞ্জ, আমাদের মোটামুটি ধারণা থাকতে হবে যে ব্যাটারিতে কত ভোল্টেজ থাকতে পারে। যদি ধারণা থাকে তাহলে আমরা কম রেঞ্জ দিয়ে মেজার করতে পারবো, অন্যথায় আমাদের ম্যাক্সিমাম রেঞ্জ দিয়ে আমাদের এটা মেজার করতে হবে। এরপরে আমাদের আছে মিলি ভোল্ট। যদি আমার ভোল্টেজ কম থাকে, খুব অল্প কম রেঞ্জের যে ব্যাটারিগুলো, সেগুলো আমরা এখান থেকে মিলি ভোল্ট মেজার করতে পারি। এখানে কিন্তু মিলি ভোল্টে এসি এবং ডিসি দুটোই আমরা মেজার করতে পারবো। আমি যদি এটা দিয়ে দেই তাহলে মিলি ভোল্ট, এখানে ডিসি এবং এটা এসি, এটা চেঞ্জ হচ্ছে শিফট দিয়ে। এরপর এটা ইলেকট্রনিক সার্কিট সমূহে বিভিন্ন ধরনের রেজিস্টার থাকে, সেগুলোর ভোল্টেজ আমরা মেপে রেজিস্টারগুলো ঠিক আছে কিনা সেগুলো আমরা বের করতে পারি। আর এটা আছে কন্টিনিউটি টেস্ট, অর্থাৎ কোনো কেবলের কানেকশন যেটা পাচ্ছে কিনা, ফিউজ পুড়ে গিয়েছে কিনা সেগুলো চেক করার জন্য আমরা এখানে দিয়ে, এটা দিলে পরে কন্টিনিউটি থাকলে একটা সাউন্ড হবে, যেমন এখানে একটা সাউন্ড হচ্ছে বিপ এইটা। এবং এখানে আমরা এখানে ডায়োড দেখতে পাচ্ছেন, ডায়োড এবং ক্যাপাসিটরের চিহ্ন দেওয়া আছে। এখানে আমরা ডায়োড এই পজিশনে দিয়ে আমরা ডায়োড চেক করতে পারি। এবং এখানে আছে এই যে ডায়োডের চিহ্ন এখানে দেখা যাচ্ছে, এই মিটারে ডায়োডের চিহ্ন, এখানে আমরা ডায়োড মেজার করতে পারি। এবং এটা যদি আমি শিফট দিয়ে দিই তাহলে ক্যাপাসিটর ন্যানো ফ্যারাড রেঞ্জ দিলে আমি এখান থেকে বিভিন্ন মাইক্রো ফ্যারাড এখানে দিয়ে আমি ভ্যালুটাও চেক করতে পারবো চেঞ্জ করে ইউনিট। এবং এখানে আছে অ্যাম্পিয়ার হার্জ দেওয়া আছে, তার মানে এটা এসি অ্যাম্পিয়ারের সময় আমাদের যে এখানে এই নবটার কানেকশন, এটা খুলে এখানে এ দেওয়া আছে মানে অ্যাম্পিয়ার, এখানে লাগাতে হবে। এবং ডিসি অ্যাম্পিয়ারের ক্ষেত্রে এখানে লাগিয়ে এই দুইটা কেবলের মাঝে আমাদের যে কানেক্টর এখানে মেজার করব যে লাইনের অ্যাম্পিয়ার, সেটা আমরা এখান থেকে পাবো। ভোল্টেজ হলো একটা পুকুরে যদি পানি থাকে, কতখানি পানি আছে সেটা হলো ভোল্টেজের সমতুল্য। এবং কারেন্ট কিন্তু সেই পানির উপর ডিপেন্ড করবে না। আমি যদি সেই পুকুর থেকে একটা ড্রেন কেটে কোনো জায়গা পাম্পের সাহায্যে পানি ফ্লো করি, তাহলে সেই ড্রেনের মধ্যে দিয়ে কতটুকু পানি যাচ্ছে, পানি গেলে আস্তে আস্তে পানি কমবে পুকুর থেকে, সেই যে পানি আস্তে আস্তে যাচ্ছে সেটাই হলো কারেন্ট। অর্থাৎ আমার যে ড্রেন লাইন কেটে ফ্লো দেখাতে হবে সেটা হলো কারেন্টের সাথে সমতুল্য বা কারেন্টের সাথে তুলনা করা যায়। এভাবে আমি মিটারের বিভিন্ন বর্ণনা দিলাম। এটা আমরা প্র্যাকটিক্যালি এই মিটারের যে কাজ সেগুলো আমরা মেজার করে দেখব। আমরা এখানে এসি ভোল্টেজ মেজার করে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই নবটা আমার রাখতে হবে কমন, এবং এই যে ভোল্টেজে এখানে আমি মিটারটা অফ থেকে এখানে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ভোল্টেজ এসি দেখাচ্ছে এখানে। আমরা এখন এটা মেজার করে দেখি। দেখতে পাচ্ছেন এখানে 232 ভোল্ট এসি এখানে শো করছে, 232 ভোল্ট। এবং আমরা এটা যদি এখন চেঞ্জ করি, এটা কিন্তু হার্জ হয়ে গেছে। ফ্রিকোয়েন্সি কত এটা আমরা দেখতে পাচ্ছি। এখন এখান থেকে ফ্রিকোয়েন্সি কত লাইনের আমরা কিন্তু বলতে পারবো। এখানে 50, যেমন বাংলাদেশের জন্য একটা কমন ফ্রিকোয়েন্সি এসি ভোল্টেজের জন্য 50 হার্জ এখানে দেখতে পাচ্ছেন, 50 হার্জ এখানে দেখাচ্ছে। তেমনি এবার আমরা এটা বিভিন্ন ডিসি ভোল্ট মেপে দেখব। এখানে আমরা ডিসি ভোল্টের ক্ষেত্রে আমরা এই যে ভোল্টেজ এখানে এই নবটা এখানে রাখবো, এবং এটা আমরা রেঞ্জ কিন্তু কম বেশি করতে পারি বিভিন্ন পয়েন্টের পরে 3 ঘর, দশমিকের পরে 3 ঘর দেখাচ্ছে। আমি যদি রেঞ্জটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এখানে 2 ঘর, এটা দিলে আমার দশমিকের পর 1 ঘর, এবং এটা দিলে আমার আবার সেই 3 ঘর। অর্থাৎ এটা দিয়ে আমি কম রেঞ্জের ক্ষেত্রে ব্যাটারি ভোল্টেজ যদি কম হয় তাহলে এটা দিয়ে আমরা মেজার করব। এটা একটা আমি পেলাম। এবার এই একটা ভোল্টেজ এটা আমি মাপতে পারি, রিচার্জেবল ব্যাটারি।
এটা নবটা মনে হয় খারাপ আছে, আমরা প্র্যাকটিক্যালি মেপে দেখি। এদিকে আমার নেগেটিভ পজিটিভ, এই যে আমার এখানে এই বেসটা খারাপ আছে, 3.99 ভোল্ট দেখাচ্ছে এবং এটা নেগেটিভ পজিটিভ, অর্থাৎ এটা আমাদের 3.93 ভোল্টেজ দেখাচ্ছে। এখান থেকে আমরা এটার কন্টিনিউটিটা চেক করে দেখতে পারি যে এটার যে কেবল কানেকশন সেটা ঠিক আছে কিনা। এটা আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, আমরা রেজিস্টরের যখন রেজিস্ট্যান্স মেজার করব বা কন্টিনিউটি মেজার করব তখন আমরা এটা চেক করে দেখব। এবার আমাদের মিলি ভোল্ট, বললাম যে যখন ভোল্টেজ খুব অল্প তখন আমরা এটার ক্ষেত্রে মেজার করতে পারবো। আমাদের যে মোবাইলের যে বিভিন্ন ব্যাটারিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এগুলো আমরা মাপতে পারি, তবে এটা মিলি ভোল্ট বেশি আসবে। এটা ওভারলোড হয়ে গেছে, অর্থাৎ এটা হলো 1000 মিলি ভোল্টে আমরা জানি 1 ভোল্ট, তার মানে এটা আমরা মেপেছিলাম যে 1.27, তার মানে 1278 মিলি ভোল্ট। এজন্য এখানে আমার অনেক বেশি শো করছে। আমাদের এখানে ভোল্ট, ডিসি ভোল্ট মাপার ক্ষেত্রে আমরা আরও, আমাদের ব্যাটারি অনেক সময় অনেকের ধারণা থাকে যে বড় ব্যাটারির ভোল্টেজ মনে হয় বেশি, কিন্তু না, এটা বড় ব্যাটারি থাকলে এর চার্জটা বেশি থাকে, অর্থাৎ অ্যাম্পিয়ার আওয়ারটা বেশি থাকে। এটা এখানে ভোল্টেজ, এটা 4 ভোল্টের ব্যাটারি ডিসি। এটা আমরা নেগেটিভ পজিটিভটা পোলারিটি ঠিক করে নিই। এটা 4.18 ভোল্ট এবং এটা ডিজিটাল মিটার। এটা যদি আমি মিটার উল্টা করেও ধরি তাহলে কিন্তু এটা রিডিং দেখাবে, কিন্তু এখানে আগে নেগেটিভ আসবে। দেখতে পাচ্ছেন এখানে নেগেটিভ এসছে -4.184 ভোল্ট, কিন্তু এটা যখন আমি পোলারিটি ঠিক করে দিব তখন এটা আসলো, এর কানেকশনটা মনে হয় পাচ্ছে না ঠিক মতো, 4.184 ভোল্ট এটা দেখতে পাচ্ছেন। এটাতে আমরা পরবর্তীতে অ্যাম্পিয়ার মেপে দেখব। এরপর আমরা রেজিস্টার মেপে, রেজিস্টারের আগে আমরা একটা কন্টিনিউটি চেক করে আসি। এই যে কন্টিনিউটি মানে কোনো একটা কেবল ঠিক আছে কিনা বা কোনো একটা মেটালের কানেকশন আছে কিনা সেটা চেক করার জন্য। যেমন এটার ক্ষেত্রে আমরা এই যে এখানে নেগেটিভ পজিটিভটা আগের মতোই দেবো রেজিস্ট্যান্স বা ভোল্টেজ মাপার ক্ষেত্রে। এই যে এখানে একটা সাউন্ড হচ্ছে, আমার এই যে বিপ সাউন্ড হচ্ছে, এখানে সিম্বল আসছে কন্টিনিউটির, এই সাউন্ডটা থাকবে। হ্যাঁ, এবং আমরা এর সাথে ফিউজও চেক করতে পারি বিভিন্ন ধরনের। যে এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে ফিউজ, আমাদের যে বিভিন্ন সার্কিটের মধ্যে ফিউজ থাকে সেগুলো ঠিক আছে কিনা আমাদের প্রথমে কিন্তু এটা চেক করতে হয়। কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট যখন কাজ করে না তখন কিন্তু তার ফিউজটা চেক করতে হয়, তার মানে এটা ঠিক আছে। এখানে আমাদের ফিউজগুলো সঠিকভাবে কাজ করছে, ফিউজ ঠিক আছে। আবার আমরা এখান থেকে যে কাট আউট, আমাদের যে বাসা বাড়ির বিভিন্ন লাইনে কাট আউট থাকে, অনেক সময় দেখা যায় যে কাট আউটগুলো, এই যে ফিউজ ওয়্যার, এই ওয়্যারগুলো কেটে যায়। হ্যাঁ, এগুলো আমরা চেক করতে পারি। এই যে এখানে এটা ঠিক আছে, এই ফিউজটা এটা ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা সঠিকভাবে কাজ করছে। এভাবে আমরা কন্টিনিউটি চেক করে কোনো একটা কেবল পুড়ে গিয়েছে কিনা, ফিউজ পুড়ে গিয়েছে কিনা এগুলো আমরা চেক করতে পারি, অথবা কোনো কেবল ভিতরে কাটা আছে কিনা এগুলো চেক করতে পারি। এখানে আমরা রেজিস্টার মাপার ক্ষেত্রে আরেকটু আমরা দেখব। এখানে আমি রেজিস্টারগুলো ভ্যালু অলরেডি মেপে রেখেছি, এখানে কালার কোডের সাহায্যে আমরা মাপতে পারি। এবং এখানে আছে এটা যেমন 4.7 ওহমসের রেজিস্টার মাপার ক্ষেত্রে আপনাদের সবসময় একটা খেয়াল রাখতে হবে যে দুই প্রান্তে আপনি হাত লাগানো যাবে না। দুই প্রান্তে যদি আমার হাত লাগে তাহলে কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু ইরর আসবে। এই জন্য সবসময় রেজিস্টার মাপার ক্ষেত্রে এক প্রান্তে ধরে আরেক প্রান্ত আপনি ওপেন রাখবেন, তাহলে অ্যাকুরেট রিডিংটা পাওয়া যাবে। এখানে যেমন আমরা এটা মেজার করে দেখি, এটা দেখাচ্ছে 5.3 ওহম। আমাদের এটা যে কালার কোড আছে সে অনুসারে এর রিডিং হলো 4.7 ওহম এবং এর লাস্ট কালার আছে
যে টলারেন্স আছে 5%, তার মানে কিছুটা ভেরি করবে। এখানে আমাদের দেখাচ্ছে 5.2 বা 5.1। আমরা আরেকটা ম্যাপে দেখি, এটা দেখাচ্ছে 5.2 ohms। আমরা রেজিস্টারের ভ্যালুটা চেক করে দেখতে পারি আরো দুই একটা ম্যাপে। যেমন এটার ভ্যালু হলো 220 ohms, এটা আমরা মেজার করে দেখতে পারি 216 ohms দেখা যাচ্ছে। এবং কালার কোড অনুসারে লাস্টে এখানে আছে যে কালার, সেটা অনুসারে 5% টলারেন্স, অর্থাৎ 220 থেকে 5% কম হবে বা 5% বেশি হবে। সেই ক্ষেত্রে এই রেজিস্টার এখানে আছে 216 ohms, এটা ঠিক আছে। এখানে আমাদের যেমন এটা সম্ভবত 10K, আমরা তারপর মেপে দেখি যে কত আছে রেজিস্টারটার ভ্যালু। 9.94 কিলো ohms দেখতে পাচ্ছেন, ওখানে কে লেখা আছে। এখানে 9. এক পাশে 9.94 কিলো ohms। এখানে আমরা রেজিস্টারগুলা মেপে দেখলাম। আমরা এখান থেকে রেজিস্টার দু একটা ভ্যালু আমরা এটার ভ্যালু 10 কিলো ohms 9.81, তার মানে এটা যে লাস্টের যে 4 ব্যান্ডের রেজিস্টার, লাস্টে গোল্ডেন কালার আছে, গোল্ডেন এবং সিলভার, এই জন্য এটা যে দুটার জন্য 5% এবং 10% টলারেন্স থাকে, এটা 5% টলারেন্স জন্য এটা। যেমন এটার ভ্যালু আছে আমাদের কম রেঞ্জের রেজিস্টার, এটা হলো 2.2 ohms, 2.5 ohms দেখাচ্ছে। এবং কতগুলো 3 ব্যান্ডের রেজিস্টার পাওয়া যায়, সেগুলো সেন্সিটিভ ক্ষেত্রে ইউজ করা হয় কম, সেটার টলারেন্স থাকে 3টা ব্যান্ডই কালার দিয়ে চেক করতে হয় এবং টলারেন্স থাকে অলওয়েজ 20%, অর্থাৎ সেন্সিটিভিটি কম, সেসব ক্ষেত্রে সেই রেজিস্টারগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা কন্টিনিউটি দেখলাম, আমরা ডায়োড চেক করে দেখব। আমরা ডায়োডের ক্ষেত্রে এর কিন্তু পোলারিটি থাকে। এদিকে এই যে এখানে একটা দাগ আছে, এই দাগের এটা হলো নেগেটিভ পোলারিটি এটা, তাহলে এটাকে ক্যাথোড হিসেবে, ক্যাথোড বলেন, অ্যানোড এবং ক্যাথোড থাকে পজিটিভ নেগেটিভ ডায়োডের ক্ষেত্রে। ডায়োডের ক্ষেত্রে সবসময় একদিকে কারেন্ট ফ্লো হয়। আমাদের যেমন অনেক সময় আপনারা দেখেছেন যে নন রিটার্ন ভালভ থাকে, অর্থাৎ একদিক দিয়ে পানি ফ্লো হচ্ছে, এদিকে ভালভটা থাকে, যখন পানি যায় এটাকে সে ঠেলে এভাবে আঁকা করে দিয়ে তারপর পানি ফ্লো হয়, কিন্তু উল্টো দিক থেকে পানি আর প্রবেশ করতে পারে না। এটার ক্ষেত্রেও তাই, যে একদিকে কারেন্ট ফ্লো হতে এটা সহায়তা করে, উল্টা দিক থেকে এটা কখনোই কারেন্ট ফ্লো হতে দেয় না। যেমন আমি এটা যেহেতু নেগেটিভ টানতে আমি নেগেটিভ ধরলাম, রেজিস্টারে দিয়েছি এই ভ্যালুটা, আমি পজিটিভটা পজিটিভে ধরলাম, নেগেটিভটা নেগেটিভ ধরলাম। এখানে দেখা যাচ্ছে আমার 247 কিলো ohms একটা রেজিস্ট্যান্স ভ্যালু দেখাচ্ছে, কিন্তু আমি যখন উল্টে ধরবো, অর্থাৎ এখানে নেগেটিভটা পজিটিভটা নেগেটিভে, এটা কিন্তু আমার হাত ছিল, যার কারণে রিডিং কিছুটা চেঞ্জ হয়েছে। আমি হাতটা, এই যে আপনাদের একটু আগে বলছিলাম যে এইসব ইকুইপমেন্টগুলা মেজারিংয়ের সময় হাত যেন না থাকে, কারণ আমাদের বডিতেও একটা রেজিস্ট্যান্স ভ্যালু থাকে। সেই ক্ষেত্রে আমরা এখানে যে একদিকে ধরলাম, এটা আমি এদিকে মেগা ohms আছে ইউনিট, এখানে মেগা ohms শো করছে, এবং এটা তারপরেও এটা মানে হাই রেজিস্ট্যান্স শো করছে। আমি যখন ঘুরিয়ে দেব, অর্থাৎ পজিটিভটা পজিটিভ নেগেটিভটা নেগেটিভে, এখানে দেখতে পাচ্ছেন একটা 1.8 মেগা ohms রেজিস্ট্যান্স ভ্যালু শো করছে, তার মানে এটা ডায়োডটা ঠিক আছে। আমাদের যে ডায়োডের ক্ষেত্রে একমুখী বিদ্যুৎ প্রবাহ, সেজন্য এটা ঠিক আছে। এখানে আমার আরও কয়েকটি ডায়োড আছে, এটা আমরা মেজার করে দেখতে পারি। যেমন এইটার এদিকে হলো নেগেটিভ,
নেগেটিভ, এটা উল্টো দিকে, এর জন্য এটা কোনো ওভারলোড শো করছে। আমি যখন ঘুরিয়ে দিব তখন পজিটিভটা পজিটিভে ধরলাম, এই যে এখানে, আর নেগেটিভটা আমি এখানে ধরলাম। এখানে দেখাচ্ছে 1.2 মেগা ওহমস। হ্যাঁ, এবার আমরা কোনো একটা ডায়োড ভালো আছে কিনা সেটা আমরা চেক করতে পারি। যেমন এটা, এর পোলারিটি চেঞ্জ হয়েছে, এদিকে এই যে দাগ দেখতে পাচ্ছেন এটা হলো নেগেটিভ। আমি নেগেটিভটা পজিটিভে ধরেছি, তার মানে ডিরেকশন পোলারিটি ঠিক নেই, এই জন্য হাই ভ্যালু দেখাচ্ছে। আর যখন ঘুরিয়ে ধরবো তখন কিন্তু আমরা এই যে একটা রিডিং পাচ্ছি। এভাবে আমরা ডায়োড ভালো আছে কিনা সেটা আমরা চেক করতে পারি এখান থেকে। এবং আমাদের নবটা মনে রাখতে হবে যে ওহমসে রাখতে হবে। আমরা ক্যাপাসিটরও চেক করতে পারি এটার মাধ্যমে। আমরা ক্যাপাসিট্যান্স চেক করতে পারি এখানে, যেমন আমরা ভোল্টেজ দিয়েও চেক করতে পারি। এখানে যেমন ক্যাপাসিট্যান্সের এখানে আমরা ভোল্ট পাচ্ছি 0। আমরা এটাকে যদি চার্জ দিয়ে নেই, আমরা এখানে ক্যাপাসিটর দেখছেন যে এটা বড় আছে লেগ, একটা আছে ছোট। এখানে আমার 3 ভোল্ট আছে, আমি বড়টাতে পজিটিভ দিলাম এবং ছোটটাতে নেগেটিভ দিলাম। এখানে এটা অল্প সময়ের জন্য রেখে দিলাম। এবার আমরা এটার ভোল্টেজটা মেপে দেখব যে কতটুকু ভোল্ট আছে। আমি নেগেটিভে দিয়েছি এবং ভোল্ট আছে ডিসি ভোল্ট, এখানে দেখতে পাচ্ছেন 2.7 ভোল্ট। তার মানে এখানে আমি 3 ভোল্ট দিয়েছি, এটা উল্টো দিকে -2.7। আবার এটা যদি আমি শর্ট করে দেই ডিসচার্জ হয়ে যাবে। যেমন এটা আমি শর্ট করে দিলাম, শর্ট করে দিলে এটা কিন্তু ডিসচার্জ হয়ে গেল। এখন আমি যদি ভোল্টেজ মাপি তাহলে কিন্তু পাবো না। এই যে এখানে আমার এখন কিন্তু 0.3। আবার আমি যদি এটাতে চার্জ করি, নেগেটিভ পজিটিভ আমি চার্জ করে নিলাম, এখানে কিন্তু আবার আমি ভোল্টেজ পাবো, এই যে 2.5 ভোল্ট। তার মানে আমার ক্যাপাসিটর একসময় চার্জ হয় এবং ডিসচার্জ হয়। ক্যাপাসিটরের ফাংশন হলো দুটো, একটা হলো এটা এসিকে ফ্লো হতে বাধা দেয়, অর্থাৎ ফিল্টার হিসেবে কাজ করে, এবং এর মধ্যে চার্জ জমা থাকে। অত্যাধুনিক যে ইলেকট্রনিক্স বিভিন্ন ইকুইপমেন্ট বা সার্কিট তৈরি হচ্ছে সেখানে কিন্তু এসব চার্জ জমা রাখার জন্য ব্যাটারিতে এই ক্যাপাসিটরগুলো ইউজ করা হচ্ছে বর্তমানে প্রচুর পরিমাণে। উন্নত যেসব সার্কিট ব্যবহার করা হচ্ছে, এভাবে আমরা ক্যাপাসিটরও চেক করতে পারি। আবার আমরা এখানে এর ভ্যালুটাও কিন্তু ক্যাপাসিটরে দিয়ে, এখানে দেওয়া হচ্ছে ডায়োড, আমরা এখানে এটা চেঞ্জ করে ন্যানো ফ্যারাড, এটা আমার ভ্যালুটাও এটা আমরা চেক করতে পারি। আমরা মাইক্রো ফ্যারাডে দিলাম। এবার আমরা অ্যাম্পিয়ার মেপে দেখব। এখানে এসি অ্যাম্পিয়ার আছে এবং ডিসি অ্যাম্পিয়ার। এসি অ্যাম্পিয়ারের ক্ষেত্রে আমাদের বা ডিসি অ্যাম্পিয়ারের ক্ষেত্রে এই নবটা প্রথমে আমাদের এখান থেকে কমনে থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে 10 অ্যাম্পিয়ার এটাতে দিয়ে নিতে হবে। এটাতে দিয়ে না নিলে এটা কিন্তু মিটারটা অ্যাম্পিয়ার বেশি ফ্লো হলে পুড়ে যেতে পারে এবং আমরা রিডিংও পাবো না। আমাদের সবসময় মনে রাখতে হবে যে ভোল্টেজটা সবসময় প্যারালাল, অর্থাৎ ওপেন ভোল্টেজ, ওপেন সোর্সে ভোল্টেজ মাপা হয়, কিন্তু আমার কারেন্টটা সবসময় সিরিজে মাপতে হয়। যেমন আমি এখানে একটা 3 ভোল্টের ব্যাটারি হোল্ডার আছে, এটার মধ্যে আমি একটা এলইডি এটাতে যদি আমি একটা এলইডি দেই তাহলে কিন্তু এটা জ্বলবে। আমি নেগেটিভ দিলাম এবং এটা পজিটিভ দিলাম, এটা দেখতে পাচ্ছেন যেটা পজিটিভ, এটা লাইটটা জ্বলছে। এটার এখানে ব্যাটারি হোল্ডার আছে, ব্যাটারি হোল্ডারের নেগেটিভ এবং এটা পজিটিভ দিলাম, এটা কিন্তু লাইট জ্বলছে। এখন আমি এটা মনে করেন এই তারটা কেটে দিলাম, এখানে 2 ভাগ করে ফেললাম। এখন এর অ্যাক্রসে আমি মিটারটা ধরবো। মিটারটা আমি এটা পজিটিভটা ধরলাম
এখানে দেখেন যে 0.063 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। আমি যদি এটা মিলি অ্যাম্পিয়ারে দেই তাহলে কিন্তু এটা কিন্তু দেখাচ্ছে এসি অ্যাম্পিয়ার, কিন্তু মাপবো ডিসি অ্যাম্পিয়ার। ডিসি অ্যাম্পিয়ারের রেঞ্জ পয়েন্টে দিব, তাহলে এটা 0.03। আমি যদি বেশি 3 ডিজিটের দেই এটা 0.035 অ্যাম্পিয়ার শো করছে। আমরা যদি এখন এর অ্যাক্রসে একটা রেজিস্টার দেই তাহলে কিন্তু দেখা যাবে আমার অ্যাম্পিয়ারটা সেখানে ভোল্টেজ ড্রপ হবে এবং অ্যাম্পিয়ারটা কমে যাবে। এখানে আমার যে বিভিন্ন রেজিস্টার আছে, আমরা একটা এখানে রেজিস্টার দিতে পারি। আমরা যেমন আমরা 30 এই যে এটা হলো আমার 330 ওহমের একটা রেজিস্টার দিলাম। এটা দিলে আমাদের কি হবে দেখেন, লাইটটা কমে গিয়েছে। হ্যাঁ, এটা আমি ডাইরেক্ট যখন দিচ্ছি তখন লাইট কিন্তু অনেক বেশি, কিন্তু আমি যখন একটা রেজিস্টার দিয়ে দিচ্ছি এখানে সিরিজে, সবগুলো লাইন কিন্তু এক এক। সিরিজটা বলা হয় কি জন্য, আমরা যেমন ক্রিকেট খেলা দেখি যে এটা এক একটা নাম দিয়ে যে এই সিরিজ ক্রিকেটের, এটা একটা সিরিজ, তার মানে একটার পর একটা খেলা হয়, কখনো কিন্তু একসাথে দুটো খেলা হয় না। এটাও একই, যে একটার পর একটা, যেমন মিটারের নেগেটিভ থেকে প্রথমে এসছে কেবল এটা দিয়ে আমি এই রেজিস্টার দিলাম, এই রেজিস্টার থেকে এখানে আসছে, এখান থেকে এদিকে দিয়ে এখান থেকে ব্যাটারি হয়ে আবার আরেকটাতে আর বের হয়েছে এবং এখান থেকে এই নব হয়ে এখানে এসছে, অর্থাৎ পুরো সার্কিটটা কিন্তু একটা লাইন দিয়ে কমপ্লিট হয়েছে। এজন্য এটাকে সিরিজ। এজন্য আমাদের কারেন্ট পাওয়ার সময় সবসময় মিটারটাকে সিরিজে দিতে হবে এবং মনে রাখতে হবে যে এটা এই নবটা যেন কমন এবং অ্যাম্পিয়ারে থাকে। এখানে ভোল্টেজ দিয়ে তাহলে কিন্তু হবে না, কারেন্ট ফ্লো হবে না। এখানে যেমন এই যে আমি এখানে অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে 0.03, হ্যাঁ, এখানে কিন্তু 0.003 অ্যাম্পিয়ার, তার মানে এটা 1000 দিয়ে গুণ করলে কত হবে, 3 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। আর আমি যদি রেজিস্টারটা বাদ দেই তাহলে কত হবে, এটা হচ্ছে 0.037, তার মানে 39 বা 40 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। তার মানে আমার রেজিস্টারে এখানে এত ড্রপ হচ্ছে। আমাদের রেজিস্টারের পরিবর্তে একটা কম ভ্যালুর রেজিস্টার দেই, সেক্ষেত্রে আমরা আরেকটু দেখতে পাবো ভালো করে। যেমন এটা 4.7 ওহমের রেজিস্টার, এটা আমরা যদি দেই, এটা আমি এখানে দিলাম এবং এখানে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমি ডাইরেক্ট যখন দিয়েছি তখন হয়েছে 0.046 অ্যাম্পিয়ার, অর্থাৎ 45 বা 50-র কাছাকাছি হয়েছে মিলি অ্যাম্পিয়ার। আমি যখন ওই রেজিস্টার দিচ্ছি তখন এটা 39 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 0.039 অ্যাম্পিয়ার ডিসি এই কারেন্ট ফ্লো হচ্ছে। এবং এটা দিয়ে আমরা মোটরও চালিয়ে দেখতে পারি। আমাদের এখানে একটা ছোট মোটর আছে, এই মোটরের ক্ষেত্রে আমরা দেখতে পারি। এটা আমি নেগেটিভটা দিয়ে দিলাম ব্যাটারির এবং এটা আমি পজিটিভটা দেব এবং কত কারেন্ট ফ্লো হয়। আমি এটা একটা খেলনা মোটর 3 ভোল্টের, আমাদের বড় বড় মোটরের ক্ষেত্রে একই প্রিন্সিপাল। এই যে এখন মোটরটা ঘুরছে এবং 0.42 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। 0.40 অ্যাম্পিয়ার মানে 1000 দিয়ে গুণ করে 400 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এর অ্যাক্রসে যদি আমি এখন একটা রেজিস্টার দিয়ে দিই, দেখা যাচ্ছে আমি যে 330 ওহমের রেজিস্টার দিলাম, তাহলে কি হবে, এই যে ফ্যানটা ঘুরছেই না, তার মানে কারেন্ট খুবই কম ফ্লো হচ্ছে। এখানে রেজিস্টার অ্যাক্রসে সব ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে। আমরা রাতের বেলা যদি রিডিং নিতে চাই তাহলে এখানে এটা দিয়ে আমরা রাতের বেলায় যে লাইট জ্বালিয়ে এখানে রিডিংটা নিতে পারবো। এখানে আছে আর কোনো রিডিং যদি আমাদের হোল্ড দিয়ে রাখি তাহলে রিডিংটা থেকে যাবে। যেমন আমি হোল্ড বাটনের ফাংশন দেখাচ্ছি, এবং এখানে ভোল্টেজ, এখানে আমি নেগেটিভ পজিটিভ, ও এখানে দেখেন এখানে একটা বিষয়,
আমি যে সিরিজে দিয়েছি এটা কিন্তু মিটিং, এখানে অ্যাম্পিয়ার ডাইরেক্ট শর্ট হয়ে যেতে পারে। ভোল্টেজে দিয়েছি, আমাদের এই নবটা খুলে ভোল্টেজে দিতে হবে, তারপর আমি এখানে ভোল্টেজ মেজার করতে পারবো। এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। আমি এখানে যে একটা ভুল হয়ে গেছে, কিন্তু আমি রিডিং পাইনি, এখানে কম ভোল্টেজ, যার কারণে কোনো সমস্যা হয়নি। কিন্তু বেশি ভোল্টেজের ক্ষেত্রে আমাদের এই ধরনের ভুল হলে মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। আমার এটা নেগেটিভে আমি দিলাম এবং এটা পজিটিভ। আবার দেখেন 3.9 ভোল্ট, এটা আমি হোল্ড দিয়ে দিলাম। তাহলে এটা আমি খুলে ফেললাম, খুলে ফেলে এই যে এখানে কিন্তু আমার রিডিং হোল্ড হয়ে আছে। হ্যাঁ, এই রিডিংগুলো আমার এখানে দেখতে পারবো বা কাউকে দেখাতে পারবো, বা কোনো যদি একটু অন্য জায়গায় হয় রিডিং, তাহলে সেখান থেকে আমি মেজার করে নিয়ে আসতে পারবো। আবার আমি এটা যদি ঘুরাই সেটা চলে যাবে, অথবা আমি যে হোল্ড বাটনটা আবার টিপ দিই তাহলে চলে যাবে। যেমন আমি রেজিস্টারের ক্ষেত্রে আমি একটা রেজিস্টার মাপলাম, এটা কম ভ্যালুর রেজিস্টার, এটার ভ্যালু 5.4 ohms, হোল্ড দিয়ে রাখলাম। এই যে এটা এখন থেকে গেল। এখন এইভাবে আমরা রিডিংগুলা কিন্তু এখানে হোল্ড করে রাখতে পারি। এখন আমরা এই যে এটা দেখছিলাম যে এই ব্যাটারি ভোল্টেজটা আমরা পাচ্ছি না, তাহলে কোথায় সমস্যা আমরা দেখি, খুঁজে বের করতে পারি কিনা। এখান থেকে আমি ভোল্টেজটা মাপবো, কিন্তু ভোল্টেজটা এখন আসছে এটা ভোল্টেজ, যেমন নেগেটিভ, পজিটিভ, এটা 7.9 ভোল্ট। আমরা এখান থেকে যে একটা মোটর, এটা আমরা দেখতে পারি এমনি কানেক্ট করে। এখানে আমার কতগুলো কেবল আছে, আমি এখানে নেগেটিভ, এটা হলো পজিটিভ। আমি নেগেটিভে লাগাই, এই নেগেটিভটা কালো কেবল দিই, তাহলে ভালো হবে বুঝতে। কালো কেবল দিলাম এবং এখানে নেগেটিভ দিলাম, এবং এটা যখন পজিটিভে লাগবে তখন আমার এই যে মোটর ঘোরা শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে মোটর ঘুরছে, মোটর ঘুরছে। এই যে আমি খুলে দিলাম তখন এটা ছেড়ে দিয়েছে। এবং এটা একপাশে আমরা যদি কত ভোল্টেজ আছে সেটাও মাপতে পারি, অথবা এটা যদি আমরা অ্যাম্পিয়ার দেখতে চাই, তাহলে আমার এই মিটারটা খুলে এখানে দিলাম এবং আমি এটা আমি অ্যাম্পিয়ারে দিব। এখানে খোলা আছে যার কারণে নেগেটিভটা লাগালাম। এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা আমার পোলারিটিটা এখানে মিটারে চেঞ্জ হয়েছে, এটা হলো পজিটিভে যাবে। এই যে এখানে 0.155 এত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এভাবে আমরা এটা মেজার করে দেখতে পারি ভোল্টেজগুলো। এবং এর এক ক্রসে যে আমার এটা যদি আমি ডাইরেক্ট দেই, তাহলে এক ক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে মোটরে সেটা আমরা দেখতে পাবো। এবং এটা আমরা দেখলাম। এখন আমরা ভোল্টেজ দিব, যে ভোল্টেজ দিলাম, এখান থেকে আমার ভোল্টেজে দিলাম, আমার এটা চলছে। ভোল্টেজে দিয়ে আমি এটা পজিটিভ এবং নেগেটিভ এই ভোল্টেজটা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন যে 7.68 ভোল্ট এখানে ড্রপ হচ্ছে, মানে এই মোটরটার একটা যে ভোল্টেজ 7.68
1.68। এভাবে আমরা এই যে ভোল্টেজ, অ্যাম্পিয়ার, কারেন্ট, রেজিস্ট্যান্স, ডায়োড, ক্যাপাসিটর এগুলোর ভ্যালু আমরা মেজার করতে পারি। আর এখান থেকে আমাদের যদি 220 ভোল্টের, যেমন আমি একটা জিনিস দেখাই, যে নন কন্ট্যাক্ট, এখানে আমি আপনাদের একটু আগে দেখিয়েছি একটা মিটার, সেটা কিন্তু আমাদের নন কন্ট্যাক্ট ছিল না। এখানে এই যে লেখা আছে এনসিভি, নন কন্ট্যাক্ট ভোল্টেজ। এখানে আমি এটা ধরছি, কিন্তু দেখেন এখানে কোনো সাউন্ড হচ্ছে না, এখানে তো ভোল্টেজ আছে, সাউন্ড হচ্ছে না। কিন্তু এটা যখন আমি অন করব, এখানে কিন্তু ভোল্টেজের কাছে আসলে বিপ দিবে। এই যে এখানে আমার কাছে আসলে বিপ দিচ্ছে। এটা ভোল্টেজ, ব্যাটারিটা ডাউন সম্ভবত। আমরা এই মিটারটার ভোল্টেজ মেপে দেখব, মিটারটা সঠিকভাবে কাজ করছে না। আমরা দেখি, এটা আমরা ভোল্টেজটা মেপে দেখি, ডিসি ভোল্ট। আমার পজিটিভ নেগেটিভ 9 ভোল্ট থাকার কথা, 8.3। এটা সঠিকভাবে কাজ করছে না। আমরা দেখি অন্য কোনো ব্যাটারির ভোল্টেজ পাই কিনা 9 ভোল্ট। আমরা সেক্ষেত্রে এটা চেঞ্জ করব। এটা ভোল্টেজটা খুবই কম, আরো খারাপ। এগুলো অনেকগুলো ব্যবহার করা ব্যাটারি। এই 9.61 এই ব্যাটারিটা কিন্তু ভোল্টেজটা ঠিক দেখাচ্ছে। তাহলে এটা আমরা এর সাথে লাগিয়ে দেখতে পারি। এটা এই যে আমরা এনসিভি দেখলাম, নন কন্ট্যাক্ট ভোল্টেজ। এটা আমরা এখন সেটা টেস্ট করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভোল্টেজ আছে, কিন্তু আমি এখানে এই যে এখানে কিন্তু আমি কোনো সাপ্লাই দিচ্ছি না বা ডাইরেক্ট টেস্টার দিয়ে টেস্ট করছি না। কিন্তু এখানে এই যে লাইট জ্বলে আছে দেখছেন, এখান থেকে আমি নিব। এই যে এখান থেকে আমার এই যে এখানে ব্লিঙ্ক করবে, এটা ব্লিঙ্ক করবে। এবং এখান থেকে দেখেন এই কেবলের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো আছে, এটা ব্লিঙ্ক করবে। এটা আমি অফ করে দিচ্ছি, এটা দেখেন, এটা কিন্তু নেই এখানে, এখন কিন্তু নেই। এই যে এখন শব্দ হচ্ছে না। কিন্তু আমি যদি এখানে সুইচটা দিয়ে দিই, এখন কিন্তু নেই। আমি সুইচটা দিব, যেই লাইট জ্বলবে, এই যে এখান থেকে আমার সাউন্ড আসছে, তার মানে এখানে আমার ভোল্টেজ আসছে। আমার এর ভিতরে যদি কোনো কেবল কেটে থাকে, নেগেটিভ পজিটিভ থাকে, তাহলে আমি দুটা কেবলের আমি এখানে পাওয়ার সাপ্লাই অন করে যতদূর পর্যন্ত আসবে ততদূর আমি যদি এখান থেকে ধরে যাই, তাহলে একটা পজিশনে যায় সে কিন্তু ওপেন হয়ে যাবে, এরকম সাউন্ড হবে না। তাহলে আমি বুঝবো সেইখানে আমার কেবলটা নষ্ট হয়েছে। তাহলে আমি সেইখানে কেটে আমি সহজেই কেবলটা রিপেয়ার করতে পারবো। তাহলে আমার পুরো কেবলটা ফেলে দিতে হবে না। এই কিছু কিছু মাল্টিমিটারে এরকম অপশন থাকে। এভাবে আমরা এই যে মাল্টিমিটারের সাহায্যে অনেক কিছুই, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের অনেক কিছু কিন্তু আমরা অতি সহজে মেজার করতে পারি। এছাড়া আমাদের বাসা বাড়িতে যে ফ্যানের রেগুলেটর আছে, সেগুলো কিন্তু আমরা চেক করতে পারি। এখানে আমরা যে রেজিস্টার ভ্যালুটা আমরা যদি দেই র্যাকটোসে, এখানে দিলাম, দুটো কানেক্টর নিচ্ছে। দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি যদি এখন এটা অন করলাম, এখানে ওভারলোড হয়ে গেছে, যে অন করলাম, এখানে আমার এই যে রেজিস্ট্যান্স ভ্যালুটা কিন্তু কম হচ্ছে, 13 মেগা, 12 মেগা ওহমস, 11, 10।
এভাবে করে এই যে আমার রেজিস্টার ভ্যালুটা এখানে ভ্যারি করবে। আমার এটা ব্যবহার করা রেগুলেটর এখানে যেমন এখানে সঠিক নেই, কিন্তু আমরা এখান থেকে যে রেজিস্টার ভ্যালুটা চেঞ্জ হবে সেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা ঠিক হচ্ছে। এই রেজিস্টার ভ্যালু চেঞ্জ হওয়ার মাধ্যমে কিন্তু আমরা যখন ফ্যানের লাইনে এই রেগুলেটরটা লাগাই তখন এটা সঠিকভাবে কাজ করে এবং এটা প্রথমে অন হয় এবং তারপর এই রেজিস্টার ভ্যালু কম বেশির সাথে সাথে ফ্যানের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কম বেশি হয় এবং আরপিএম কম বেশি হয়। এটা হলো মেইন কারণ। এর ভিতরে আবার একটা ভেরিয়েবল রেজিস্টার, যেহেতু এটা 3টা পয়েন্ট থাকে, এটা আমরা পুনরায় ইউজও করতে পারি। দেখা যায় একটা রেজিস্টারে 3টা পয়েন্ট থাকে, এই যে 2টা পয়েন্টের মাধ্যমে যদি 1K রেজিস্টার হয় এই 2টো পয়েন্টের মাধ্যমে 500 হাউস, এই 2টো লাইনের মাধ্যমে 500 হাউস। এই দুটো যদি সঠিকভাবে কাজ না করে আমরা এই দুটো চেঞ্জ করে যদি আমরা এই দুটো কানেকশন চেঞ্জ করে দিতে পারি তাহলে কিন্তু আবার এই রেগুলেটরটা আবার নতুন হয়ে যাবে, শুধুমাত্র এই পজিশন চেঞ্জ করার জন্য। এবং এই রেগুলেটরগুলোতে এই রেজিস্টারের কারণেই বেশিরভাগ সময় এটা অকেজো হয়ে যায়। প্র্যাকটিক্যালি আমি এটা করে দেখেছি, এটা করা সম্ভব। ভেরিয়েবল রেজিস্টারের ক্ষেত্রে আমরা এখানে মেজার করতে পারি, যেমন 0.5 মেগা ওহমস এবং এ পাশে দেখাচ্ছে ওভার। আমি যদি এটা এখন কমিয়ে দেই, আমি টোটাল রেজিস্টারটা দেখে নিই আগে। এটা হলো 0.54, তার মানে এটা পুরোটাই হলো 500 কিলো ওহমস রেজিস্টার। ভ্যালুটা চেক করব, এই যে এখন কিন্তু আমার এটা চেঞ্জ হচ্ছে, এই যে 540 কিলো ওহমস, 550, এভাবে করে আমার 520, 47, 500, 400। এখানে কিন্তু আমার এই যে ভ্যালুটা 300, এই যে 318 কিলো ওহমস আমি ঘোরাচ্ছি, এই রেজিস্টার ভ্যালুটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। এটা একটা ভেরিয়েবল রেজিস্টার, এদিকে কমবে ওদিকে কিন্তু আবার বেড়ে যাবে। যেমন আমি এখানে 76 বা এই যে 43 কিলো ওহমস বা 20, এদিকে 15 বা 13 কিলো ওহমস নিলাম, তাহলে এদিকে আমার এই দুটোর মধ্যে এই দুটোতে আমার দেখাচ্ছে 13 কিলো ওহমস। আবার এইদিকে আমার তখন বেড়ে যাবে, এই যে এদিকে আমার বেড়ে গিয়েছে 0.54 মেগা ওহমস, মানে 544 কিলো ওহমসের মতো। আবার আমি যদি এটাতে এখন দেই এবং আমি চেঞ্জ করি তাহলে এখান থেকে কিন্তু আবার আমার ভ্যালুটা আস্তে আস্তে এই যে আমার কমে যাচ্ছে, তখন ওই দিকে আবার বেড়ে যাবে। এভাবে আমরা এক সাইডের এই যে রেগুলেটর যখন ঘোরাই, তার মানে এটা আমরা ফ্যান রেগুলেটর ঘোরালে এই রেজিস্টার ভ্যালুটা এইভাবে কম বেশি হয়। যার কারণে আমরা বলছিলাম যে এই দুটো পয়েন্টে যদি রেজিস্টার কখনো পুড়ে যায় তাহলে এই দুটো আমরা বাদ দিয়ে মিডিয়েটটা ঠিক রাখবো এবং এই দুটো যদি ইউজ করি তাহলে আমরা সেই ফ্যানের রেগুলেটরটা আবার কিন্তু নতুনের মতো হয়ে যাবে। এভাবে আমরা এই ধরনের একটা রেজিস্টার ভ্যালু দুইবার ইউজ করতে পারি ফ্যান রেগুলেটরের ক্ষেত্রে আর কি। তারপর আমাদের যে স্টার্টার সার্কিটগুলো আছে এগুলো চেক করতে পারি আমরা মাল্টিমিটার দিয়ে। এগুলো নর্মালি ওপেন থাকে এবং যখন এটা হিট হয়, কারেন্ট ফ্লো হয় ভোল্টেজের অ্যাক্রসে, তখন এই দুটো শর্ট হয় এবং স্পার্ক করে। স্পার্ক করলে তখন এই যে টিউবলাইটের ক্ষেত্রে নর্মালি সেখানে হাই ভোল্টেজ হয় এবং সেই হাই ভোল্টেজের কারণে কারেন্ট ফ্লো হয়, তখন টিউবলাইটের মধ্যে যে গ্যাসগুলো থাকে সেই গ্যাসগুলো এনার্জাইজ হয়ে জ্বলে ওঠে টিউব এবং তখন এই সার্কিটটা ওপেন হয়ে যায় স্টার্টার সার্কিট এবং গ্যাসের মধ্যে দিয়েই কারেন্ট ফ্লো হয়ে সার্কিটটা ক্লোজ হয়। তখন যার কারণে দেখেন যে আপনারা স্টার্টার কিন্তু জ্বলার পরে, যদি স্টার্টার টিউবলাইট জ্বলার পরে স্টার্টার খুলে নিলেও কিন্তু টিউবলাইট জ্বলে থাকে, এ কারণেই। আবার এই যে রিলের যে কয়েল আছে এই কয়েলগুলো আমরা মিটার দিয়ে চেক করতে পারি। এখানে এই কয়েলগুলো আমাদের পয়েন্ট আছে, যে এখানে লেখা আছে পাওয়ার সাপ্লাই দিলে পরে এর কয়েলটা এনার্জাইজ হবে এবং তখন এর যে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যে ভিতরে দেখতে পাচ্ছেন যে দুটো
ক্লোজ কন্ট্যাক্ট এবং দুটো ওপেন কন্ট্যাক্ট। পাওয়ার সাপ্লাই দিলে এনার্জাইজ হলে ক্লোজগুলো ওপেন হবে এবং ওপেনগুলো ক্লোজ হবে, সেগুলো কিন্তু আমি এখান থেকে চেক করতে পারি। কন্টিনিউটি চেকের মাধ্যমে আমি এটা করতে পারি। যেমন এটা দেখাচ্ছে, যেমন এটা ক্লোজ কন্ট্যাক্ট, এই পাশে এই কন্ট্যাক্টটা তো নষ্ট আছে, এই রিলেটার সমস্যা ছিল যার কারণে এটা বাদ দেওয়া হয়েছে। ক্লোজ কন্ট্যাক্ট, এটা ওপেন কন্ট্যাক্ট এবং এই দুটো হলো কয়েল। এবং কয়েলের ক্ষেত্রে আমরা রেজিস্টার ভ্যালু মাপতে পারি। যেমন এটা 1.2 কিলো ওহমস, এটা এসি 48 ভোল্টের একটা রিলে। এই রিলেগুলো কিন্তু আমাদের যে নর্মাল টেলিফোন সেট থাকে, টেলিফোন সেটগুলোতে টেলিফোনের ভোল্টেজ থাকে 32 থেকে 48। সেই ক্ষেত্রে আমাদের যে রিং বাজে, সেই রিংয়ের ক্ষেত্রে কিন্তু রিংটা এসি ভোল্টেজ তৈরি হয়। সেই ক্ষেত্রে সেই রিংয়ের মাধ্যমে আমি কিন্তু একটা সার্কিট ওপেন ক্লোজ করিয়ে সেখান থেকে আলাদা কন্ট্রোল সার্কিটের মাধ্যমে একটা বাজার বাজিয়ে, যেখানে নয়েজ বেশি, টেলিফোনের শব্দ শোনা যায় না, বাজার বাজিয়ে সেখানে কিন্তু সাউন্ড বাড়াতে পারি টেলিফোনের। সেই ক্ষেত্রে এই রিলেগুলো ইউজ করা যায়, এসি 48 ভোল্ট। এখন মাইক্রোফ্যারাডে আমার ভ্যালু আসছে, আমি এখন এটা চেক করে দেখব। 1000 মাইক্রোফ্যারাড, এর ভ্যালুটা হলো 1000 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড। মাইক্রো, ন্যানো এবং পিকো ক্যাপাসিটরের ক্ষেত্রে এই তিনটি ভ্যালু হয়ে থাকে সাধারণত। মাইক্রো থেকে ন্যানো ছোট, ন্যানো থেকে পিকো আরো ছোট। এখন আমরা এসি অ্যাম্পিয়ার দেখব একটু ক্লিপ অন মিটার দিয়ে। এখানে যেমন আপনারা বলেন যে এখানে ক্ল্যাম্প মিটার, এই ক্ল্যাম্প মিটারের সাহায্যে আমরা দেখতে পারি। এখানে একটা হিটার রয়েছে, হিটারের কানেকশন এখানে রয়েছে। আমরা এই হিটারের ইয়েতে আমরা একটা অ্যাম্পিয়ার দেখব ক্লিপ অন মিটারে। এখানে যেমন এখানে পজিটিভ নেগেটিভ, এই যে এখানে একটা হিটার রয়েছে, এই হিটারে কন্ট্রোল সার্কিট রয়েছে এবং এখানে এই যে ফিউজ, এর মধ্যে আমরা দেখব যে এটাতে কত অ্যাম্পিয়ার ফ্লো হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি 3.23 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে এসি। এখানে আমরা কিন্তু এটা যখন করিয়ে নিলাম তখন কিন্তু আমার 0, অর্থাৎ দেখেন আমি এখানে যখন দিচ্ছি তখন এই যে এখানে কাছে নিলে 3.25 ভোল্ট, এটা আমি হোল্ড করে দিলাম, এই যে হোল্ড হয়ে গেল, খুলে ফেললাম। এখানে দেখেন 3.25 এসি অ্যাম্পিয়ার দেখাচ্ছে এই হিটারটা। তার মানে আমরা এই যে এখানের মাধ্যমে এই ক্ল্যাম্প মিটারের সাহায্যে আমরা অ্যাম্পিয়ারটা এভাবে ডাইরেক্টলি, এখানে কিন্তু কোনো কেবল সংযোগ নেই, এখানে শুধু এই যে এটা ধরবো এবং এই যে আমার এটা কাছে ধরলে অ্যাম্পিয়ারটা ভালো হয়, তবে এর মধ্যে হলেই হয় 3.3, এই যে এখানে দেখতে পাচ্ছেন 3.18, 3 সামান্য কম বেশি হচ্ছে। এখানে দেখেন আমি সিলেক্টর সুইচটা এখানে রেখেছি 20 অ্যাম্পিয়ারের মধ্যে, যেহেতু 2 অ্যাম্পিয়ারের থেকে বেশি হবে এবং এই কারণে, কারণ আমার এই হিটারের ওয়াটটা 1000 ওয়াট বলা আছে। এটা আমি হোল্ড দিয়ে দিলাম, হোল্ড দিলে আমার এই যে এখানে 3.22 অ্যাম্পিয়ার শো করছে। এবার আমরা এসি অ্যাম্পিয়ারটা মেজার করতে পারি ক্ল্যাম্প মিটারের সাহায্যে, আর কেবল দিয়েও মেজার করতে পারি। সেক্ষেত্রে আমার অ্যাম্পিয়ার ভ্যালুটা অনেক বেড়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটা লাইট রয়েছে, এর ইনপুট ভোল্টেজ 120 ভোল্ট 60 হার্টজ, কিন্তু আমাদের এখানে নর্মাল লাইনের ভোল্টেজ হলো 220 ভোল্ট। যার কারণে আমি এখানে এটা চেক করার জন্য একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করেছি। এর ইনপুট ভোল্টেজ 220 ভোল্ট এবং আউটপুট 100 ভোল্ট বা 100 থেকে 120 ভোল্ট। এখন এটা আমরা এখান থেকে অ্যাম্পিয়ারও দেখবো, এসি অ্যাম্পিয়ার। আমরা মিটারটাকে এখানে এসি অ্যাম্পিয়ারে সিলেক্ট করেছি এবং এই যে কানেক্টরটা, যে কেবল এখানে অ্যাম্পিয়ারে দিয়েছি কমন, এবং এই কেবলটা এসে আমার এখান থেকে ফেজ যাবে এই লাইটের, এই যে এখান থেকে ফেজ যাবে এবং এই লাইটের মধ্যে দিয়ে এখান থেকে রিটার্ন হবে। আমি জাস্ট কানেক্টরগুলো ইউজ করেছি, এখানে ফ্লেক্সিবল
আমি এখানে কানেক্টরগুলো ইউজ করেছি ফ্লেক্সিবল কানেকশন দেওয়ার জন্য। এখান থেকে গিয়ে আমার এই যে মিটারের মধ্যে দিয়ে এর নেগেটিভ, এই পজিটিভ নেগেটিভ এখান থেকে মিটারের মধ্যে দিয়ে এখানে আসবে। আমরা এখন এটা যদি অন করি তাহলে আমরা অ্যাম্পিয়ারটা দেখতে পাবো, এবং লাইটও জ্বলবে। এই লাইট জ্বললো এবং এখানে 0.115 অ্যাম্পিয়ার অর্থাৎ 115 মিলি অ্যাম্পিয়ার এখানে ফ্লো করছে। এখানে অ্যাম্পিয়ারটা শো করছে। অফ করে দিলে আবার অফ হয়ে যাবে। এই যে এখানে 0.115 অ্যাম্পিয়ার শো করছে। এইভাবে আমরা এই মাল্টিমিটারের সাহায্যে ক্ল্যাম্প মিটার বাদ দিয়ে এভাবে কিন্তু আমরা সিরিজে লাইন যোগ করে অ্যাম্পিয়ার দেখতে পারি বা মেজার করতে পারি। মাল্টিমিটারের ক্ষেত্রে আমি যখন অ্যানালগ মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মাপবো, এই যে আমি এসি ভোল্ট, আমার এখানে 500 ভোল্ট আছে দেওয়া রেঞ্জ। আমি এটা যখন ভোল্টেজ মাপবো, এখানে কমন দিয়েছি এবং ভোল্টেজ আমি এটা মাপছি। এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের আগে যে আমাদের রেজিস্ট্যান্স ভ্যালু দিয়েছিলাম ওটা, এই যে পয়েন্টারটা 0-তে আমি অ্যাডজাস্ট করে নেওয়া যায় এটা দিয়ে। এরপর আমি ভোল্টেজটা মাপছি। ভোল্টেজটা দেখেন আমার কিন্তু 0 থেকে 200 এসি ভোল্ট। এটা আমার দেওয়া আছে 500 রেঞ্জ। 500 রেঞ্জে আমার এখান থেকে এই ভ্যালুটা হলো 500 রেঞ্জের হবে। তাহলে আমার এই এক একটা ভ্যালু কত হচ্ছে, এখান থেকে আমার ভ্যালু আছে, আমি যে 250 দিই, আমি মিটারটা 250 সিলেক্ট করলাম। এখন এই ভোল্টেজটা এখান থেকে মাপবো। আমি দেখতে পাচ্ছি এই যে এখান থেকে আমার 250, এইটা আমার এখানে 200 থেকে এখান থেকে আমার 230 ভোল্ট এখানে শো করছে। এই অ্যানালগ মিটারের মাধ্যমে আমরা যেমন এসি ভোল্টেজ মেজার করব এটা পাচ্ছি। আমি যদি এখন ডিসি ভোল্ট মেজার করতে চাই তাহলে এখানে দেখেন আমি এই যে এই ভোল্টেজটা আমি 10, এটা মেজার করে দেখি 10 ভোল্ট ডিসি ভোল্টেজ। আমার এটা শো করছে 10 ভোল্ট, মানে 8-এর কাছাকাছি। আমরা এটা পেয়েছিলাম 7.8 ভোল্ট ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মেপে, যে অ্যানালগ মিটার দিয়ে আমরা যখন মাপছি এটা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে 8-এর কাছাকাছি। এই পুরোটা হলো 10, উপরে যে 10 আছে 0, 2, 4, 6, 8, 10, তাহলে এটা আমি 10 ভোল্ট রেঞ্জে দিয়েছি এখানে ডিসি, কারণ এখানে 7.8-এর মতো আছে এটা। আমি যখন আরেকটা দেখাই, যেমন এটা আমরা 4 ভোল্ট, তাহলে এটা আমার আছে 4.2 মতো শো করেছিল। আমি এখন এখানে দেখি অ্যানালগ মাল্টিমিটারে দেখতে পাচ্ছেন যে এই যে 4.1-এর মতো শো করছে। আমি কারণ এটা 10 ভোল্ট দেওয়া আছে। আমি যদি এটা এখন 50-এ দেই তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে 50-এ দিয়েছি, এটা তার মানে এটা 50, এই যে 50, 40, 30, 20, 10, এটা হলো মধ্যে 5, এটা 4। তাহলে আমার এই যে এই রেঞ্জ সেটের সাথেও কিন্তু আমার এই রিডিংটা অ্যানালগ মিটারের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ডিজিটাল মিটারে আমার কিন্তু অ্যাকুরেট রিডিংটা চলে আসছে। এটাই কিন্তু অ্যানালগ এবং ডিজিটাল মিটারের মধ্যে রিডিংয়ের পার্থক্য। তবে যারা নতুন তারা অ্যানালগ মিটারই ইউজ করতে পারেন। অ্যানালগ মিটারের দাম তুলনামূলক কম, আর অ্যানালগ মিটার আবার বিভিন্ন টাইপের পাওয়া যায়। তা আপনারা যারা একেবারে নতুন, অ্যানালগ মিটার 300 থেকে 500 টাকার মধ্যে মোটামুটি ভালোই পাওয়া যায়, সেগুলো ইউজ করবেন। আর যদি নতুনভাবে ডিজিটাল মিটার কিনে ইউজ করেন, এটা ব্যবহারের ক্ষেত্রে যদি ভোল্টেজ বা কারেন্ট মেজারের ক্ষেত্রে উল্টোপাল্টা হয় তাহলে সেটা নষ্ট হয়ে পুড়ে যেতে পারে। আর এই কারণেই যে কম দামের মধ্যে অ্যানালগ মিটার যদি ব্যবহার করেন, নষ্ট হলেও সেটা এতটা খারাপ লাগবে না। তাছাড়া আপনি একটা ভালো মিটার কিনলেন, সেটা নষ্ট হয়ে গেল, স্বাভাবিকভাবে সেটা মন খারাপ হয়ে যাবে। এই ছিল আজকে এই যে আমাদের মাল্টিমিটার সম্পর্কে কিছুটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক দিবেন,
এবং যদি আপনাদের কোনো আরও নতুন কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টস করবেন। সকলকে অনেক শুভেচ্ছা।